ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ এলে, ক্ষণিকের ভুলে বিরহ এলে মন থেকে কি গো মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে, মন চেয়ে থাকে তবু তারা তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে, মন চেয়ে থাকে তবু তারা তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? এই গানটার অর্থ আমাকে বুঝিয়ে দিতে হবে নতুন বউ। বলো কেন গাইছো এই বিরহের গান? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আমি বুঝি না, বুঝেছো? শালা যখনই দেখি খেজুর গাছের মতো দু চোখ দিয়ে অশ্রু ঝরছে, বলতে হবে কোন দুঃখে তোমাকে কি দুঃখ আমি দিয়েছি, কেন কান্নাকাটি করা হচ্ছে? আমি জানতে চাই। তুমি অযথাই কথা বাড়াচ্ছ। আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি দয়া করে আমাকে বিয়ে না করলে আমার দাদার জেল ছিল অবধারিত।
তোমার এই মুহূর্তের কথা আমি কোনোদিন ভুলবো না গো, আমি কোনোদিন ভুলবো না। সেই কৃতজ্ঞতা বোধ তোমাদের কি আছে? তোমার ভাইকে জেল থেকে ছাড়িয়ে এনে আমি গু খেয়েছি, কাল নাকি বোমা নিয়ে দাঁড়িয়েছি সঞ্জয় বাবুকে মারবার জন্য। দাদা, তোমার দাদা অগান দেখাতে দলে ভিড়ে বেপরা ভাবে অঘান ভাঙছে, আরো নাকি লোকের কাছে বলা বলি করছে আমাকে আমাকে খুন করবে। আমি তোমাকে বলে রাখলাম নতুন বউ, আমার পেছনে লাগতে এলে শালার বাবার নাম আমি খগেন বানিয়ে ছেড়ে দেব। আমার নাম সাতকড়ি নন্দী, দাঁড়িয়েতে লাগি তার ইয়ে করে ছেড়ে দেই। আমার দাদা দাদা শেষ পর্যন্ত নোংরা কাজে নেমে পড়লো, কিন্তু আমার দাদা তো এমন ছিল না। আগো তুমি দয়া করে একবার দাদাকে আমার কাছে নিয়ে আসতে পারবে? আমি তাকে অনুরোধ করে বলবো, যার মাথার উপর বৃদ্ধ মা বাবা, সে কি করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে যায়? নতুন বউ, আমি তার পায়ে ধরে মিনতি করে বলবো, কার উপর অভিমান করে তুমি নিশ্চিত মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছ দাদা? শিক্ষিত মানুষ হয়ে কেন তুমি এমন কাজ করছো? কেন কেন কেন? আমি আমি তোমাকে কথা দিচ্ছি, যত টাকা লাগে আমি তোমার বাইকে দেবো, একটা দোকান দোকান করবে। তোমাকে তোমাকে আমি কত ভালোবাসি। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। কেন কেন ছাড়বো? ছাড়ো, তুমি আমার বিয়ে করাবো। ছাড়ো ছাড়ো ছাড়ো, নাড়া পয়সা। কি করলে কি করলে হারামজাদি? ইতরের মেয়ে আমি আমি পশু? স্বামীকে তুই পশু বললি? মেরে হাড় গুড় গুড় করে দেব, নষ্ট মেয়েছে কোথাকার। আমি সাতকড়ি নন্দী বেদা মারা পুরুষ নয়, সে ভাগ, সে ভাগের বাচ্চা ভাগ, চাপিয়ে পিঠের ছাল তুলে দেবো। গায়ের জোরে তুমি হয়তো আমার দেহটা পেতে পারো, কিন্তু আমার মন মন তুমি কোনোদিন পাবে না। আইনের দোহাই দিয়ে চাইতে পারো স্বামীত্বের অধিকার, কিন্তু মনের অধিকার তুমি কোনোদিন পাবে না। আজ আমি কুমারী, আর কুমারী থেকে চিতায় যেতে চাই। এই বৃদ্ধ বয়সের যুবতী মেয়ে বিয়ে করে গু খেয়েছি। খুন করে ফেলবো। কি ভুল করেছি, বৃদ্ধ বয়সে যুবতী মেয়ে ছেলে বিয়ে করে গু খেয়েছি। কি হলো নন্দী মশাই, মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? বাবু আপনাকে এক্ষুনি যেতে বলেছে। তার বাবুকে কে বল আমি রাত্রে যেতে পারবো না। নতুন বউকে ছেড়ে যেতে চাচ্ছেন না? বেশ মজা দেন তাহলে না। মাথা আমার গরম আছে, শালা অল্প বয়সের মেয়ে ছেলে বিয়ে করে গু খেয়েছি। আগে জানলে কোন শালা এই কর্মটা করে আমার প্রাণ উষ্টাগত হয়ে উঠছে। হারামজাদি, ও কি ব্যাপার নন্দী মশাই, মনে হচ্ছে বিয়ে করে সুখ পাননি। একদম
তেলের মতো গড়িয়ে পড়ছে, জীবনটা আমার দুর্বিষয়ে উঠছে। হয়তো কোনোদিন শুনবে মনের দুঃখে আমি আত্মহত্যা করেছি। আচ্ছা বিনোদ, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলুন 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 বলুন। পাঁজিতে কি বিজ্ঞাপন দেখেছি কি সব অলৌকিক উপায় বয়স কমিয়ে দিতে পারে? বশীকরণ, তাবিজ, কবজনা কি পাওয়া যায়? পারবে ভাই এরকম কিছু একটা ব্যবস্থা করে দিতে? মানে আমার বয়স 60 থেকে 40-এ নামিয়ে দিতে এমন কোনো ব্যবস্থা আছে আছে? আছে, তবে বেশ কিছু খরচ হবে। হোক, খরচের জন্য আমি ভাবি না বিনোদ। আসলে জিনিসটা ভালো হবে তো, লাগে 2-4-5 হাজার টাকা যাক। মুদ্রা কোথায়, ছোট বউকে বিনোদ বস করে দিতে হবে। আর সেই সঙ্গে বিনোদ, সেই সঙ্গে মানে জোর বানাইতে হবে। কবজ আমি এনে দেবো, তার আগে আপনার 7 দিন দেহ শুদ্ধি করতে হবে। কিভাবে দেহটাকে শুদ্ধি করব? কাজটা একটু কষ্ট সাধ্য। হোক হোক হোক। আধ পোয়া দইয়ের সঙ্গে 100টা আন্দাজ গুমর, 100টা গুমূত্র, একটা আরশোলা। 7 দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে খেতে হবে। গোময়, গোমূত্র, আরশোলা, বিনোদ রে, আরশোলার যে বাপ কি বিদঘুটে গদা বিনোদ, এগুলো কি মানুষের? আরে বিনোদ, অন্য প্রাশনের ভাত পর্যন্ত বেরিয়ে আসছে। 7 করে কি আর গায়ে নন্দী মশাই, ঠেলা আয় পরে খায়। আমার একটা মামাতো ভাই গাদার ছোনাকে বউ বস করেছিলেন। আপনাকে তো আমি সেই বিধান দিলুমই না। বিনোদ, উপকার হবে তো? হবে কি বলছেন? জাদু মন্ত্রের মতো কাজ করবে, না হলে আমার কান মলে দিবেন, কিন্তু গিন্নে করে কেলে হবে। প্রশান্ত চিত্তে কেলেই হাতে হাতে অবশ্যই ফল পাবেন। বশীকরণ তাবিজ মন্ত্র আপনাকে দেওয়া হবে। মোট কথা যৌবন আপনি ফিরে পাবেন। ঠিক আছে ঠিক আছে, কি আর করা যাবে? বিনোদ, তাহলে কাল থেকে আরম্ভ করি। আমি তাহলে আছি। কাল সকালে ওগুলো খেয়ে আমাকে 1000 টাকা দিয়ে আসবেন। 7 দিনের মধ্যে আপনার যদি পূর্ণ যৌবন ফিরে না আসে, আমার কান কেটে নেবেন। পূর্ণ যৌবন ফিরে আসবে? আগে আগে যৌবনটা ফিরে আসো, তারপর বাজার থেকে ভালো কলম কিনে এনে মাথায় লাগাবো। টাকায় নাকি বাঘের দুধ কিনতে পাওয়া যায়। আর যৌবন ফিরে আসবে না? নিশ্চয় আসবে। নমস্কার নন্দী মশাই। নমস্কার নমস্কার। খুবই যেন চিন্তান্বিত মনে হচ্ছে।
নতুন বিয়ে করলে আনন্দের বৃষ্টি কোথায়? বিয়ে করে আবার ইয়েতে বাঁশ যাচ্ছে মশাই। আরে আমি কিনা হালে পানি পাচ্ছি না, প্রাণ আমার জ্বালা ফালা হয়ে যাচ্ছে। কেন 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 কেন? বউ বউ আমার বস পাচ্ছে না। আজ অবশ্য একটা মুষ্টিযোগের সন্ধান পেয়েছি, আমি কাল থেকে আরম্ভ করব। মুষ্টিযুগ? আচ্ছা, মুষ্টিযুগে কি কাজ হয় নন্দী মশাই? তাহলে আমিও খাবো। এই বলুন তো ফর্মুলাটা। আধা পোয়া দই, 1 ছোটা গোবর, আর সোলার সঙ্গে গোমূত্র 100 টাকা। ওতে কাজ হবে না নন্দী মশাই। আমিও একই জ্বালায় ভুগছি। আমার ওয়াইফ, বুঝলেন, হ্যাঁ। আমার ওয়াইফ বছরের মধ্যে 11 মাস বাপের বাড়িতে থাকে, আর আমি এদিকে একা একা খাটে দীর্ঘশ্বাস ফেলি। বলেন কি স্যার? দুঃখের কথা কি বলবো নন্দী মশাই। স্ত্রী, বুঝলেন, স্ত্রী আমার অপূর্ব সুন্দরী, যেন সদ্য ফুটা এক গুচ্ছ পদ্ম। হাত দিয়ে ছুতোর সংকোচ বোধ হয়। এমন হয়, বুঝলেন, অনেক ভাগ্যের গুণে আমি পেয়েছিলাম। বেশ ভালো জিনিসটা তো আপনি জোগাড় করলেন কিভাবে? একবার কি হয়েছিল জানেন? কি হয়েছে? চোর ধরতে গেছি, বাড়ির চারদিকে আমি পুলিশ দিয়ে ঘিরে রেখেছি, যাতে বেটা পালাতে না পারে। তারপর আমি সদর গেটে দাঁড়িয়ে আছি, হঠাৎ, বুঝলেন, হঠাৎ আমার ওয়াইফের অপূর্ব সুন্দর মুখখানা আমার মানুষ পড়ে ভেসে উঠল। চোখ বুঝে দৃশ্যটা আমি উপভোগ করছি। চোর বেটা আমার সামনে দিয়ে গুটি গুটি পায়ে চলে গেল। যাবার সময় বলল, আসছি স্যার। আমি বিরস করতে বললাম, যাও, দৃশ্যটা আমাকে উপলব্ধি করতে দাও। চোরকে বললেন স্যার? আল্লাহ! চোখ বুঝে তখনও আমার ওয়াইফের অপূর্ব সুন্দর মুখখানা দেখছিলাম। হঠাৎ, বুঝলেন, হঠাৎ আমার মনে হলো, বউ যেন বলছি, চোখ খোলো, আমি এসেছি। চোখ খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে বিরাট গোপলা ভোজপুরি সেপাই। সেপাই? হ্যাঁ, সেপাই। বউ নয়? না, ইচ্ছা ছিল কষে একটা চোর। কোন রকম, বুঝলেন, কোন রকম সামলে নিলাম। কোথায় আমার সুন্দরী ওয়াইফ আর কোথায় ভোজপুরি সেপাই? রাগ আমার হবে না বলুন আপনি? আপনি বলুন নন্দী মশাই। স্যার, আপনার উত্তর আমার রোগের চেয়েও ভয়ঙ্কর। আপনি বাঁচবেন কি করে? বেঁচে কি আর আছি নন্দী মশাই? আমি জীবন মৃত অবস্থায় আছি। তবে হ্যাঁ, আমিও প্রতিজ্ঞা করছি, যতদিন বউ আমার বাড়িতে না আসবে চোর ডাকাত আমি ধরবো না। কেন কেন ধরবো? বউ যদি আমার কথা না ভাবে, আমি ভাই সমাজের কথা কেন ভাববো? বই গেছে আমার, বই গেছে আমার। স্যার, কেন এসেছিলেন বললেন না তো? ও, আই সি। বলিনি বুঝি? বলেন না। জানেন, বইয়ের কথা ভাবলে আমার মাথা গোলমাল হয়ে যায়। আর কোনোদিন শুনবেন আমার চাকরিটাই চলে গেছে। আমি মানে ওই কি যেন বলে, সন্ন্যাসী হয়ে গেছে। গদাধর বাবু, যা বলতে এসেছিলাম, এই আপনার সম্বন্ধে দীপক রায়
একটু সাবধান করে এই প্রকাশ্য দিনের বেলায় চিন্তাই করছে, অগণ ভাঙছে। আপনার সঙ্গে ইয়ে আছে বলে কথাটা আপনাকে জানিয়ে দিয়ে গেলাম, পরে কিন্তু আপনি আমাকে দোষ দিতে পারবেন না, কথাটা মনে থাকে যেন। যেখানে খুশি যাক, আমার কি, আরে শালার আমার নিজের লেজে গোবর অবস্থা। আমি যাবো কিনা সাবধান করতে, তাই পড়েছে আমার। ওই গো সত্যি লক্ষ্মী বেহুলা, আমি একটু বাইরে যাচ্ছি, সদর স্টেশন একটু বন্ধ করে রেখে। যা বাবা, বাড়িতে কেউ নেই নাকি? মাত্র 1.5 মাস বাইরে ছিলাম, এর মধ্যে সাত বিরুদ্ধে বসে কি পটল ডাঙে চলে গেলেন? তাহলে এখন গোটা সাম্রাজ্যটা আমার। কে? দীপা, তুমি ঘরে এসো, সব বলবো। কি বলবে তুমি? 1.5 মাস তুমি অপেক্ষা করতে পারে না, তাছাড়া তুমি বাড়িতে একা, আমাদের বাড়িতে কেন? জবাব দাও দীপা, তুমি এখানে কেন? তোমার, আমি তোমার হাত ধরে মিনতি করছি, তুমি তোমার বাবা, আমার বাবা, তোমার বাবা, না না, তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমার চোখে পরিহাস করছো। পৃথিবীটা এখনো নরক হয়ে ওঠেনি, মানুষ জন্তুতে পরিণত হয়নি। যদি তাই হয়ে থাকে, তুমি রাজি হলে কি করে? তোমার সম্মতি ছাড়া তো বিয়ে সম্ভব নয়। তাহলে এতদিন তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো। অভিনয়? হ্যাঁ, অভিনয় করেছো। আমার জীবন নিয়ে তুমি চিনিমিনি গেছো। তুমি নারী নয়, তুমি বীরদের সর্পণী। বিষয় তুমি আমার দেহটাকে নীল করে দিয়েছো, কিন্তু কেন? তুমি আমার তোমার কি ক্ষতি করেছো আমি? দীপা, দীপা কিরে সোয়াল, এ তোর মা অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। চুপ করবে তুমি? এতদিন পর ছেলেটা বাড়িতে এসেছে, আর এসে আরম্ভ করলে যাতা বলতে। দরাদরের নদীতে একেবারে বান দেখেছি। ও আমার ছেলে নয়, ও হলো আমার সুখের পথের কাঁটা। তোমার সুখের কাঁটায় পড়ে থাকতে চাই না বাবা। তুমি মরার পর কেউ যদি আমায় কবর দেয়, আমি শুধু সন্তানের কর্তব্য পালন করে চলে যাব। না, তুমি যাবে না। আমার আদেশ, এই বাড়ি থেকে তুমি এক পাও বেরোবে না, তাহলে কিন্তু আমি অনর্থ বাঁধাবো। আরে আটকাচ্ছ কেন? যেতে চাইছে যেতে দাও। কেন যে বাধা দিচ্ছি সে তুমি বুঝবে না। ও চলে গেলে লোকে তোমাকে নিন্দে করবে, বলবে বিয়ে করে অমানুষ হয়ে গেছে নন্দী মশাই। আমি চাই না অযথা লোকে তোমার নামে বদনাম দিক। দয়া করে আমাকে রেহাই দাও, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের মিনতি করছি, আমাকে তোমরা বাঁচতে দাও, আমি কোথাও চলে যাই। তুমি চলে গেলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, আর মরবার আগে পুলিশের কাছে চিঠি দিয়ে জানিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য তোমরা দুজনেই দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমি আর তোমার বাবা। ঠিকই বলছি, তোমাদের বাপ ছেলেকে আমি সহজে ছেড়ে দেব না। তিলে তিলে তোমরা যেভাবে আমাকে দগ্ধ করে চলেছ, আমিও ঠিক তেমনি ভাবে তোমাদেরকে জেলের ঘাড়িটা নিয়ে ছাড়বো। জেলের ভয় যদি থাকে, তাহলে বাড়ি থেকে এক পাও বেরোবে না। ওরে বাবা রে, কি ডাইনির পালায় পড়লাম রে বাবা। ওকে বিয়ে করে আমি গু খেয়েছি একদম। যা হবার হয়ে গেছে বাবা, তার কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সামনাসামনি ওকে মা ডাকা আমার পক্ষে সম্ভব নয়, তবে ন্যায় তো সম্মত মা বলে স্বীকার করলাম। স্বীকার করলাম।
যা বাবা, বেঁচে গেলাম। আরে লুবের বসে না একটা অপকর্ম আমি করেই ফেললাম। ভেবেছিলাম একটা হুজ্জত বানাবি না, ঠাকুর আমাকে ফিরিয়েছে। ভেবেছিলাম মা তারা তোমার কাজটি তুমি করো, লুকে দুষে মুরে পথরন দেখাইলাম শয়তান, ওকে আমি খুন করে আমার বুকের জ্বালা মেটাবো। যদি পোকাবো দুহাই আপনার, আপনি আমাকে মারুন না, আপনার পায়ে আমাকে ক্ষমা করো। প্রথমে খুন করব, তুই এটা কি দেখতে পাচ্ছিস? ছুরি ছুরি ছুরি। কেন এতক্ষণ তোকে আমি খুন করিনি জানিস? আপনার ভক্তি প্রতি বলে দীপার বৈধব্যই আমি চাই, কিন্তু আমাকে যেভাবে তোরা কষ্ট দিয়েছিস আমি ঠিক তেমনি ভাবে তোকে কষ্ট দিয়ে করতে চাই। একটা একটা করে তোর অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেব। প্রথমে আমি তখন কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? একে দাদা, 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 আমি তোমার দুটো পায়ে পড়ি দাদা, ওকে তুমি বেরো না। আমার সেতে সেদুর তুমি অকালে মুছে দিও না দাদা। স্নেহের দৃষ্টি নিয়ে ছোট বোন বড় আদরের ছোট বোন, তুই আমার ছোট বোন বড় আদরের ছোট বোন। দাদা, দাদা, তুমি তো এমন ছিলে না দাদা। পথ থেকে একটা কুকুরের বাচ্চা করিয়ে এনে পুষেছিলে, সেই কুকুরের বাচ্চাটা মরে যেতেই, লড়ে চাপা পড়ে মরে যেতেই কেঁদে বুক ভাসিয়েছিলে তুমি। সেই তুমি কি করে ছুরি হাতে মানুষ খুন করতে এলে দাদা? কি করে এলাম, কি করে আমি মানুষ খুন করতে এলাম এ কথা আমাকে জিজ্ঞাসা করছিস দীপা? আমাকে নয়, আমাকে নয়, জিজ্ঞাসা করো রে, কারা আমাকে মানুষ থেকে অমানুষ করে দিয়েছে? দাদা, কারা আমাকে সমাজ বিরোধী গুন্ডা সাজিয়েছে? কারা আমাকে মানুষ থেকে অমানুষে পরিণত করেছে? দাদা, ওরা ওরা দাদা, দাদা, আমিও তো আরো 5 জন মানুষের মতো সৎভাবে ভদ্রভাবে বাঁচতে চেয়েছিলাম। আমিও গরিব মা বাবার মুখে স্বস্তির হাসি ফুটাতে চেয়েছিলাম। আমি তো একটা সাধারণ ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে চেয়েছিলাম রে। দাদা, তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো, তুমি চুপ করো। ওরা আমার সব আকাঙ্ক্ষা, সব আশা জীবনের পশুর মতো মারিয়ে দিলে
আমাকে মানুষ থেকে করে দিলে অমানুষ, বিবেকহীন জানোয়ার। আমাকে আমাকে টেনে নামালে নরকের অতল অন্ধকারে। দাদা, ওসব কথা তুমি ভুলে যাও দাদা। মায়ের মুখের দিকে একটিবার তাকাও। এই বয়সে মাকে তুমি আর কষ্ট দিও না দাদা। ভুলে যাব সেই দিন যেদিন এই মান্দাত আমলের বস্তা পচা আদর্শ নীতিকে আমি ভেঙে পুড়িয়ে দিতে পারবো। আমার বুকে জ্বলছে কাণ্ডবের দাবদাহ, আমার বুকে জ্বলছে আগ্নেয়গিরির তপ্ত লাভা স্রোত, রক্তে উঠেছে আমার সামুদ্রিক জ্বরের তুফান। প্রতিশোধের মধ্যে আমি খুঁজে নেব আমার বাঁচার আনন্দ, দাদা, আমার জীবনের শান্তি, দাদা, আমার অনশান্ত বুকের শান্ত। দাদা, দাদা, দাদা। নতুন বউ, তুমি এসে না পড়লে তখন ওর ইয়ে হয়ে গেছিল। মানুষ তো নয়, দানব, দানব হয়ে গেছে তোমার ভাই দীপক। আবার 14 পুরুষের ভাগ্যে প্রত্যেক পাল্টা আমার রক্ষা পেল। আমার দাদাকে তুমি সম্মতি দাও ঠাকুর, আমার দাদাকে তুমি সম্মতি দাও, নইলে যে মাকে আর বাঁচানো যাবে না। এসব কথা যদি মার কানে যায়, মা নির্ঘাত আত্মহত্যা করবে। সারা জীবন দুঃখের সঙ্গে লড়াই করে গেল মা, শান্তি আর পেল না, শান্তি আর পেল না। এই বাড়িতে আমার জন্তু থাকে, আমার ছেলে জেলার পুলিশ, অথচ সে কথা আমি মুখ ফুটে বলতে পারছি না। ও যদি ওর দাদাকে বুঝে বলতো, তা হতো পরিবর্তন হতে পারত। কে ওখানে দাঁড়িয়ে? আগে আগে আমি দেখে ও আমি ভাবলাম চোর ডাকাতে ঢুকেছে নাকি বাড়িতে। থাক, কি মনে করে টাকা পয়সা চাইলে আমি কিছু দেব না, আমি অনেক টাকা দিয়েছি। আগে আমি বড় বিপদে পড়ে এসেছি মণিশঙ্কর বাবু। বিপদ? আগে বড় ছেলেটা দিন দিন যেভাবে উশৃঙ্খল শুরু করছে, কোনদিন পুলিশের গুলিতে প্রাণটা চলে যাবে, আমি তাই জন্তুর কাছে এসেছিলাম। ও যদি দীপককে একটু বুঝে সুঝে বলতো, আমার দীর্ঘ বিশ্বাস ওর কথা নিশ্চয় শুনবে। কি দায় পড়েছে কল্যাণে, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, চোরের মতন যখন তখন এই বাড়িতে আসবে না। কল্যাণের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। দস্তক নেবার দলিলে সেই কথাই তো লেখা আছে, আইনি মোতাবেক ওই ছেলে আমার। আইন হয়তো সেই কথা বলবে মণিশঙ্কর বাবু, কিন্তু মানবিক কথা, মানবিক কথা কিসের মানবিক কথা? আমি তোমাদের অভাবের সময় 1 বছরে একটা শিশুর জন্য আমি 6,000 টাকা দিয়েছি। সেই টাকা তোমরা না পেলে তাহলে তোমরা উপোস করেই মরতে হতো। এতগুলো টাকা পেয়েও তোমাদের লক্ষ্মী ছাড়া স্বভাব গেল না, কুকুরের মতো বারবার ছুটে আসছ কল্যাণের খুঁজে। লজ্জা করে না তোমার? আপনি আমাকে কুকুর বলছেন?
আমি কুকুর, আমি যান চলে যান। মান চলে গেল নাকি রাজা বাহাদুরে? অশৃঙ্খল পুরুষদের এরকম দুর্গতি হয়, এরকম দুর্দশার হলো কি? অনেক দুর্ভোগ তোমার অদৃষ্টে লেখা আছে। সেদিন সেই কথাই তো বলল কল্যাণ। কি কি বললো আমার কল্যাণ? অভয় হারামজাদা ওকে বলেছে তুমি শিবরাত রায়ের ছেলে, তোমাদের বাবু তোমাদের পোষ্য নিয়েছেন। কথাটা শুনে কল্যাণী বললেন আমার এই দুর্ভাগ্য, একটা নিচু পরিবারে আমার জন্ম হয়েছিল। মণিশঙ্কর বাবু, কল্যাণ কল্যাণ আমার আমার ছোট্টু, আমি নিচু বংশ বলবি বলবি তো? আমি যদি মানুষ হতাম সন্তান বিক্রি করে পেটের জ্বালানো ভাতাম। তোমাদের বিপদে তোমাদেরকে আমি বিপদের হাত থেকে দুষ্কৃতি পেয়েছি। যদি কল্যাণের সঙ্গে তোমরা দেখা করতে চাও, না মণিশঙ্কর বাবু না, কি হবে দেখা করে? ও তো আমার ছেলে জন্ঠু নয়, ও আপনার ছেলে কল্যাণ চৌধুরী। শিবনাথের ব্যথা সে কি বুঝবে? তুমি একটা কথা শুধু আমার কল্যাণকে বলে দিবে, আমি নিচু হতে পারি, কিন্তু ওই মন্ত্রীপুরের রায় বংশ নিচু নয়। টাকার যদি প্রয়োজন হয় আমি অবশ্যই ভিক্ষে স্বরূপ দিতে পারি। টাকা ভিক্ষে দিবেন মণিশঙ্কর বাবু? ওই মন্ত্রীপুরের রায় বংশকে টাকা ভিক্ষে দিবেন? ভিক্ষা নেই না, ভিক্ষা দেয়। যেমন আমি আপনাকে দিয়েছিলাম আমার চন্টুকে, লাখ টাকা থাকতো, আপনি সেদিন আমার কাছে হাত পেতে ভিক্ষে চেয়েছিলেন, মরে গেল। আমি ভিক্ষা নেব না, আমি ভিক্ষা চাই না, আমি ভিক্ষা চাই না, চাই না। ভিক্ষা চাইবে কেন? ছেলে ওখানে ব্যাঙ্গে প্রচুর টাকা কামাচ্ছে, ভিক্ষে চাবার দরকার কি? কথাই কথাই বুঝিয়ে দিলাম, কল্যাণ ওদেরকে ঘৃণা করে আর কোনদিন এখানে বিরক্ত করতে আসবে না, বিরক্ত করতে আসবে। দীপুরে আর একটু এগিয়ে গিয়ে দেখো না গো, ওদিক থেকে গুলির আওয়াজ আসছে। না, এখানে তো নেই। যেভাবে হোক ওকে ওকে বাঁচাতেই হবে। অভয় এসে বলে গেল পুলিশ বাহিনী নিয়ে কল্যাণ আসছে, আজ যদি ওরা গাড়ি ভাঙতে যায় তাহলে ওরা রেহাই নেই। তোমার কল্যাণের মনে দয়াময় আছে, যতই অন্যায় করো ও তার মায়ের পেটের ভাই। তুমি বুঝতে পারছো না? পারছি, পারছি বড় বউ, পারছি, আমি সবই বুঝতে পারছি। এসব কথা কি জানো? ছোটবেলা থেকে আলাদা মানুষ হয়েছে, একজন খেয়েছে দুধে ভাতে, আরেকজন চিবিয়ে রুটি খাচ্ছে। তাই গরিব দোলাল কি করে গরিবের দুঃখ বুঝবি? অযথাই তুমি কল্যাণের উপর দোষ করছো। ওকে তো আইন কানুন মেনেই চলতে হবে।
আইনে দুহাত দিচ্ছ? কোনটা সরকারি, কোন কর্মচারী সরকারি আইন মেনে চলে? স্বজন পোষক, স্বজন পোষণ এই যুগের রেওয়াজ। তাই তো অফিসে যত টাকা আছে, চলো আমরা ওদিকটা একটু খুঁজে দেখি। তাই চলো। মেসুমশাই, মাসিমার সঙ্গে দেখা হয়েছে? না, ওনারা খাচ্ছিলেন। তুই এমন নিষ্ঠুর কি করে হলে দীপক? তুই তো এমন ছিল না দীপক, স্নেহহীন, দয়া মায়া ভালোবাসা। বাজে কথা থাক। তোর লোকজন কোথায়? লাইনে বসে জঙ্গলের মধ্যে আছে। ওদেরকে প্রস্তুত থাকতে বল, দেরি করে তো লাভ নেই। কথা বলবো আর ফিরে গেলে হয়তো, আর ফিরে গেলে হয়তো না। শুনলাম কল্যাণ নাকি পুলিশ বাহিনী নিয়ে। যা যা বলছি তাই কর। ওদের ঘাড় ভেঙে ছুটে আয়। আমি তৈরি আছি মাইরি। হয় কল্যাণ চৌধুরী, না হয় দীপক রায়। একজনের ভবলীলা শেষ হবে। আর যাচ্ছি, শুধু বলে যাচ্ছি, মদ আর কাশটি আমার অনুরোধ ভাই। ইচ্ছে করে বিক্রমকে ঝাঁপিয়ে পড়িসনি ভাই, ঝাঁপিয়ে পড়িসনি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ, দূত পাঠাইছ বারে বারে হৃদয়হীন সংসারে। ক্ষমা বলে গেল, ক্ষমা করো সবে বলে গেল। অন্তর হতে বিদ্বেষী এই যে ওই দিক থেকে গুলি আসছে। কি করলি বাবা, কি করলি? বল বাবা বল। তুমি ক্ষমা করে দিও মা। কল্যাণকে আমি চিনি না, কল্যাণ আমার কেউ নয়। মাগো, ওকে অনুসন্ধান করো। ওকে তুমি মিথ্যে দোষী করছো মা। ওরা তো আইনের রক্ষক। সন্টু, যাবার বেলায় তোকে একটা অনুরোধ করে যাচ্ছি ভাই। তোদের উপরওয়ালাদের বলি, লাঠি বন্দুক চালাবার আগে ওরা যেন অনুসন্ধান করে দেখে কেন যুব সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। এইভাবে
তোরা হাজার হাজার তরুণদের বুকের রক্ত জড়াসনি দীপক অনুসন্ধান করি। দীপক